নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। তো যাই হোক, আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আমি আজকে নিয়ে হাজির হয়েছি বড় লঙ্কার চপ, আর সেটা বানিয়েছি আলুর পুর ভরে। তো সময় কিন্তু এই বড় লঙ্কা বাজারে ভীষণ অ্যাভেলেবেল, আর এই লঙ্কার চপটা না বানিয়ে খেতে চা, মুড়ি, কফি, তাছাড়া শুধু এছাড়া ডাল ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগে। তো আমি ইনস্ট্যান্ট কি করে বানিয়ে নিলাম এই লঙ্কার চপটা, চলুন সেটাই আজকে শেয়ার করি। তো লঙ্কার চপগুলো দেখুন বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো সেইটা কি ইনগ্রিডিয়েন্ট নিলাম, কিভাবে বানালাম, আর এই লঙ্কার চপ আর কিভাবে বানানো যায় সবটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও এটা খুবই কমন রেসিপি, কিন্তু আমি কিভাবে বানালাম সেটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ভেতরে নরম, ওপরে একদম মচমচে এই লঙ্কা চপটা হয়। তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি শিমলা মির্চ বা বড় লঙ্কার চপ। আমার আজকের রেসিপি বড় লঙ্কা বা শিমলা মির্চে পুর ভরা চপ বা স্টাফ বিগ গ্রিন চিলি পকোড়া। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। রেসিপিটি বানাতে নিয়েছি এরকম 11 পিস শিমলা মির্চ, সর্ষের তেল, 4টে আলু, গোবিন্দভোগ চালের গুঁড়ো বা আতপ চালের গুঁড়ো নিলেও হবে, বেসন, ধনে পাতা সামান্য, নিয়েছি ভাজা মশলা, নিয়েছি পিঞ্চ খাবার সোডা বা বেকিং সোডা, নিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ কালো জিরে, এখানে নিয়েছি একটা গোটা রসুন, 25 থেকে 30টা গোলমরিচ, নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর সামান্য একটু আদা। আমরা যতই স্বাস্থ্য সচেতন হই না কেন, সন্ধেবেলা চায়ের সঙ্গে একটু অবশ্যই লাগে, বা মাঝে মাঝে একটু ভাজা পকোড়া খাওয়াই যেতে পারে। সেই জন্য আর এই সিজনে যেহেতু এই লঙ্কাগুলো পাওয়া যায়, তো সেই লঙ্কার চপটাই আজকে বানিয়ে নিচ্ছি। তো আমি কিভাবে এই লঙ্কার চপটা বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও খুবই কমন রেসিপি, এই জন্য লঙ্কাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নেব, আর এখানে আদা, পেঁয়াজ, রসুন এটা পেস্ট করে নেব, লঙ্কার সিডটা ফেলে নিয়ে ফেরত আসছি। দেখুন এই একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এবার এই প্রেশার কুকারের মধ্যে এই 4টে আলু, যদিও 11 পিস লঙ্কার পুর ভরতে 4টে আলু লাগবে না, কিন্তু একটু স্টাফ থাকলে না আমি কি করি, আলু পরোটা করে ফেলি, বা কোনো সময় আলু টিকিয়া বানিয়ে ফেলি, বা আলু চপও বানিয়ে ফেলি, সেটাই জন্যই একটু বেশি করে একবারে সিটি দিয়ে নিচ্ছি। তো আমি আলুগুলোকে 2 অর্ধেক করে সিটি দিচ্ছি, আপনারা গোটাও কিন্তু সিটি দিয়ে নিতে পারেন, গোটা দিলে একটু টাইম লাগবে। তো আলুগুলো তো ধোয়া ছিল, আর একবার কেটে নিয়ে ধুয়ে এবার আমি আলুর এই জলটা ফেলে দিয়ে আবার প্রেশার কুকারে দিয়ে দেব। দেখুন আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এটাকে ধোয়া হয়ে গিয়ে এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। জাস্ট 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আলুগুলো দিয়ে আমি এর ভিতরে কিন্তু লবণ টবণ কিচ্ছু অ্যাড করছি না, জাস্ট সামান্য জল দিয়ে আলুগুলোকে একদম লো টু মিডিয়াম হিটে আমি সিটিটা দিয়ে নিচ্ছি। এবার এরকম একটা পাত্র নিয়ে আমি লঙ্কাগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে এনে। এবার আমি লঙ্কাগুলোর ভেতরে যে সিডটা আছে সেই সিডটা কিন্তু ফেলে দেবো। এই লঙ্কা কিন্তু খুব একটা যে ঝাল হয় তা নয়, মানে ভাজা খাওয়ার সময় তো বুঝতে পারি না, কিন্তু সিডটা কিন্তু ঝাল আছে, মানে হাতে জ্বালা করছিল, আর আমার একটুখানি চোখেও চলে গেছিলো এই সিডগুলো ছাড়াতে গিয়ে, তখনই বুঝলাম একটু ঝাল। তো যাই হোক, দেখুন এইভাবে আমি চাকু দিয়ে কেটে আর চামচের পেছনটা দিয়ে বা নাইফ দিয়ে কিন্তু এইভাবে সমস্ত সিডগুলোকে বের করে নিচ্ছি। তবে এটা খুব সাবধানে বের করতে হবে, এটা যেন কেটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। দুটো সাইড মানে গোড়া ও সামনের দিকটা যেন একটু বন্ধ থাকে, তাহলে এটা যখন পুরটা ভরবো তখন কিন্তু বেশ ভালোভাবে
সুন্দরভাবে ভরা যাবে। তো এই যত যা আছে, আর এরপরে আমি এটা যখন জলে ভিজিয়ে রাখবো তখনও কিন্তু বাকি যে সিডটা যদি একটা দুটো লেগে থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। তো একইভাবে আমি সমস্ত লঙ্কার সিডগুলো খুবই সাবধানে ভেতর থেকে বের করে নিচ্ছি। তো এই যে দেখুন, চামচ দিয়ে নাইফ দিয়ে যেভাবে আপনারা পারবেন কিন্তু খুব সাবধানে বের করতে হবে। তো এইভাবে আমি সমস্ত লঙ্কার সিডগুলো বের করে তারপরে আবার ফেরত আসছি যে নেক্সট স্টেপে আমি কি করছি। সমস্ত লঙ্কার সিডগুলো ভালো করে একদম পরিষ্কার করে ফেলে নেওয়া হয়ে গেল। আর এই যে সিড যেগুলো বেরিয়েছে সেইটা, এরপরে এই লঙ্কার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ, আর দিয়ে দেব 2 চামচ এখানে ভিনিগার। দেখুন এই চামচের, বেশি না, 1 টেবিল চামচই ধরুন, যদি টেবিল চামচ হয়। তো ভিনিগারটা দিয়ে, লবণটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। মানে লবণ ভিনিগারের সঙ্গে জল দিয়ে লঙ্কাটা কিছুক্ষণ মানে জলে চোবানো থাকলে এটা একটু সফট হয়ে যাবে। তো আর যেগুলো ভেতরে আর একটু সিড আছে সেটাও বেরিয়ে যাবে। এদিকে দেখুন লো টু মিডিয়াম হিটে 3-4টে প্রেশার এসে গেল, সিটি এসে গেল। এটা এবার নর্মাল রিলিজ যতক্ষণে হবে ততক্ষণে আমি পেঁয়াজ, রসুন, আদা এইগুলো খোসা ছাড়িয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেই। চলুন, তো এইটা সিটি এসে গেছে, এটা নর্মাল রিলিজ হোক। আর এখানে দেখুন আমি একটাই পেঁয়াজ নিয়েছি, খুব বেশি অতিরিক্ত মশলা না দিলেই ভালো লাগে। আর যদি আপনারা চান এটা পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে বাকি সমস্ত উপকরণ দেবেন, কিন্তু পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দেবেন। তো তাতেও কিন্তু খারাপ হয় না, ভাজা মশলাটা দিলেই কিন্তু দারুণ টেস্ট হয়। তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আর একবার ধুয়ে নেব। তো এই পেঁয়াজের এখানে আমি চপিং বোর্ড দিলাম না। পরে যে আদাটা নিয়েছি সেই আদাটারও খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। সবই আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি, আপনারা কিন্তু এটা চাইলে শিলেও বেটে নিতে পারেন, বা এটা গ্রেটারে গ্রেট করে নিলেও কিন্তু হয়। তো দেখুন আদাও আমি এইটুকু পরিমাণে নিয়েছি, 4টে আলুর পরিমাণে। আলুর পরিমাণ কম হলে কিন্তু মশলার পরিমাণও কিন্তু কমিয়ে নেবেন। তো আদাটাও আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেল। 25-30টা গোলমরিচ নিয়েছি আর 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল না, আপনারা ঝাল কম বেশি বুঝে সেরকম দেবেন লঙ্কা। তো এবার সম্পূর্ণ রসুনের যতগুলো কোয়া আছে সব ছাড়িয়ে নিয়ে আরেকবার ধুয়ে আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো দেখুন রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, রসুন সমস্ত ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এটাকে ধুয়ে একটা গ্রাইন্ডার জার নিয়ে এক এক করে পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, লঙ্কা সমস্ত দিয়ে এটার একটা মোটামুটি, মানে খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই, একটু দানা থাকলে অসুবিধা নেই। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেল। এইবার আমি এটা আলুর সঙ্গে পুরটা বানিয়ে নেব। প্রেশারটা নর্মাল রিলিজ হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকে প্রেশার থেকে তুলে নিয়েছি। এইবার আলুগুলোর খোসা ছাড়িয়ে এটাকে একদম স্ম্যাশ করে নেব। তো চলুন এটার খোসাটা আগে ছাড়িয়ে নিই, তারপরে এটা স্ম্যাশ করে তারপরে এটার কিন্তু পুর বানাবো। এখনো প্রচণ্ড গরম রয়েছে, একটু ধরার মতন হবে ততক্ষণে দেখুন এই যে লঙ্কাটাও আমার 10 থেকে 15 মিনিট ভিজে গেছে। তো এইটার জলটা ফেলে দেব। তো একটা ট্রে নিয়ে এর উপরে আমি টিস্যু বিছিয়ে দিচ্ছি। এইবার এই যে জল ঝরিয়ে নেওয়া লঙ্কাগুলোকে আমি এই টিস্যুর উপরে দিয়ে দেব। তাতে কি হবে, লঙ্কার গায়ে লেগে থাকা সম্পূর্ণ জলটা কিন্তু টিস্যুতে অ্যাবজর্ব করে যাবে। তো দেখুন লঙ্কাগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি, আর আপনাদের দেখাবো যে বাকি যেই জলে ভিজে ছিল অনেকটাই কিন্তু সিড বেরিয়ে আরও পরিষ্কার হয়ে গেছে। তো সমস্ত লঙ্কাগুলো আমি এখানে সাজিয়ে নিয়ে ওপর থেকে এই যে সিডগুলো দেখুন আরও বেরিয়ে গেছে। আর এইবার আমি ওপর থেকে আরও একটা টিস্যু পেপার দিয়ে দেবো, তাহলে ওপরে যে জলটা আছে সেটাও কিন্তু অ্যাবজর্ব করে যাবে, আর এদিকে ঢাকাও কিন্তু থাকবে। এইবার দেখুন আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর তখন না ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, আলুটা গরম থাকতে থাকতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, আর গরম থাকতে থাকতেই কিন্তু আমি স্ম্যাশ করে নেব। যেহেতু এটা শীতের আলু, ঠান্ডা হলে না একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখুন আমি একটা এরকম স্ম্যাশার নিয়ে নিলাম, স্ম্যাশার নিয়ে বেশ ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আর আমি আবারও বলছি, এখানে কিন্তু 2টো আলু নিলেই হয়ে যায়, 4টে আলুর পুর কিন্তু অনেকটাই বেশি। তো আমি সম্পূর্ণ আলুটাই কিন্তু পুর বানিয়ে রাখছি, আগেও বলেছি আমি এটা দিয়ে অন্য কিছু বানাই। তো দেখুন আমার সম্পূর্ণ আলুটা স্ম্যাশ করে নেওয়া হয়ে গেল।
এইবার চলুন আমি এটার পুরটা বানিয়ে ফেলি। তো এর জন্য আগে গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, তবে অল্প তেল দিলেই হয়ে যায়। আর অবশ্যই এটা সর্ষের তেল দিয়ে করলে ভালো হবে, আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। তেলের মধ্যে আমি কিন্তু কিচ্ছু ফোড়ন দেবো না, ডিরেক্ট ওই আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডার জারটার মধ্যে সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটা দিয়ে এবার সম্পূর্ণ মশলাটাকে তেলের মধ্যে বেশ তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো লবণ এইগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। আর লবণ আর হলুদ গুঁড়ো কিছুটা রাখলাম এটা ব্যাটারের জন্য। এইবার দেখুন বেশ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বয়েল করে স্ম্যাশ করে নেওয়া পটেটো। তো সমস্ত সিদ্ধ করে আলু মাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব, তো যাতে সমস্ত আলুর মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। তো এখানে কিন্তু কোনো জল দেব না, তাহলে কিন্তু গিলা গিলা হয়ে যাবে, একদম ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর সঙ্গে মশলাটাকে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে একদম পুরটাকে তৈরি করে নিলাম। আর এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব এখানে যে ভাজা মশলাটা নিয়েছি। ভাজা মশলাটা এমন কিছুই না, ধনে জিরে আর একটু মেথি আর শুকনো লঙ্কা নিয়ে এটাকে শুকনো খোলায় তেলে সেই গুঁড়ো মশলাটা করে রেখেছি। এটা কিন্তু আমি আলু চাট পাপড়ি চাট যে কোনো কিছুতেই কিন্তু আমি দেই। তো সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচোনো। এইটা দিয়ে এবার মশলা ও ধনে পাতাটাকেও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার এই আলুর পুরটা, চপের আলুর পুরটা। এখানে কেউ যদি চান একটু মিষ্টি দিতেও পারেন, কিন্তু আমি এখানে কিন্তু কোনো মিষ্টি ইউজ করিনি। তো এইবার এটা একদম প্যানের থেকে গা ছাড়া ছাড়া হয়ে গেলে এটাকে আমি একটা অন্য পাত্রে শিফট করে নেব। তো দেখুন সমস্ত আলুটাকে একটা অন্য পাত্রে আমি শিফট করে নিচ্ছি। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন, তবে যেটা পকোড়া বানানো হবে সেই বেসনেও কিন্তু লবণ থাকবে, সেইটা বুঝেই কিন্তু লবণটা ইউজ করবেন। তো দেখুন এটাকে একটু সমান করে নিলাম। আর এইটা এখন প্রচণ্ড গরম, এটা যেহেতু হাত দিয়ে চামচ নেব, কিন্তু হাত দিয়ে ভরলে বেটার হয় চেপে চেপে, তো সেই জন্য একটু হাতে ধরার মতন হলে তারপরে আমি এটা লঙ্কার মধ্যে ভরে নেব সমস্ত পুরটা। তো মনে করুন দেখুন এটা বেশ একটুখানি হাতে ধরার মতন হয়ে গেছে। আর এখানে যে টিস্যু পেপার দিয়ে লঙ্কাগুলোকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে করে সমস্ত জলটা অ্যাবজর্ব হয়ে লঙ্কাগুলো বেশ কিন্তু ড্রাই হয়ে গেছে। এইবার আমি লঙ্কার পেটের মধ্যে সমস্ত এই পুরগুলোকে ভরে নেব এক এক করে। তো এখানে চামচও নিয়ে নিয়েছি, আমি কিছুটা নাইফ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ভরবেন, চাইলে আপনারা হাত দিয়েও ভরতে পারেন। আমি চামচ দিয়ে তারপরে কিন্তু আবার হাত দিয়ে চেপে চেপে ভরে নিচ্ছি। যতটা এই ভেতরে পুরটা ভরে দেওয়া যায় চপটা ভাজার পরে খেতে কিন্তু তত ভালো হয়, মানে টেস্টি হয়। তো দেখুন আমি এইভাবে হাত দিয়ে সমস্ত লঙ্কাগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে নেব। তারপরে আমি ব্যাটারটা তৈরি করে তারপরে আমি লঙ্কাগুলোকে ভাজবো। তো দেখুন আমি একটা নাইফ নিয়ে এটাও চেপে চেপে যতটা পারছি লঙ্কার পেটের ভেতরে এই পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। এটা যত বেশি ভেতরে পুর থাকবে তত কিন্তু ভাজার পরে এটা খেতে ভালো লাগবে। তো আমি এরপরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে এটাকে লঙ্কাগুলোকে সমান করে পুরটা ভরে নিচ্ছি। তো এইভাবে সমস্ত লঙ্কা পুরগুলো ভরে নিয়ে তারপরে আমি ফেরত আসবো। তো দেখুন একটা লঙ্কা পুর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে বাকি সমস্ত লঙ্কাগুলোই এই পুরের থেকে সমস্ত পুরগুলো ভরে নেব, তারপরে আমি ফেরত আসছি। তো আরও একটা লঙ্কা নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা চাইলে এটা চামচ দিয়েও ভরতে পারেন বা হাত দিয়েও ভরতে পারেন, বা যে যেরকম সুবিধা হয়। তো এইভাবে চেপে চেপে দেখুন আমি সমস্ত পুরগুলোকে আবার ভরে নিচ্ছি। তো এইভাবে বাকি লঙ্কাগুলো ভরে নিচ্ছি, তারপরে আমি ব্যাটারটা তৈরি করে লঙ্কাগুলোকে ভাজবো। 11 পিস লঙ্কাতে সব কটাতে পুর ভরে নেওয়া হয়ে গেল।
এইগুলোতে পুর তো ভরে নেওয়া হয়ে গেল। তো আপনাদের কাছের থেকে দেখাচ্ছি, এরকম টাইট করে কিন্তু পুরটা ভরতে হবে। তো এইবার চলুন ব্যাটারটা বানাই। তো একটা বাটি নিয়ে নিলাম। এইবার এর মধ্যে নিয়ে নেব বেশ বড় 1 কাপ বেসন। আর এটা ছোলার বেসন আছে, আর এটা 200 ml আছে কাপটা, এর হাফ 100 ml, মানে যতটা আপনারা বেসন নেবেন তার হাফ নেবেন চালের গুঁড়ো। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে, আপনারা আতপ চালের গুঁড়ো নিতে পারেন, তাহলেও কিন্তু মচমচে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পিঞ্চ খাবার সোডা বা বেকিং সোডা নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লবণ ও কালো জিরে। কালো জিরেটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে এবার বেসন ও চালের গুঁড়োর সঙ্গে মশলাগুলোকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর এটা কিন্তু আমি একদম নর্মাল ওয়াটার দিচ্ছি, না হট ওয়াটার না কোল্ড ওয়াটার। তো এইবার আর জলটা কিন্তু একবারে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে ভালো করে আস্তে আস্তে বিট করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে তৈরি হবে, চপটা কিন্তু তত বেশি ফুলবে ও মচমচে হবে ও ভালো হবে খেতে। তো দেখুন আমি অল্প অল্প জল দিয়ে এটা গুলছি। আর আমি যখনই কোনো পকোড়া বা ভাজা কিছু বলি, তখনই বলি ব্যাটারটা কিন্তু এরকম ক্লকওয়াইজ ঘোরাবেন। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুভাবে কিন্তু ঘোরাবেন না। এটাও কিন্তু আমি আমাদের বাড়িতে রান্নার ঠাকুর যারা রান্না করতে আসেন কোনো অনুষ্ঠানে, তাদের থেকেই কিন্তু শিখেছি। তো এরকম ক্লকওয়াইজই কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি সমস্ত ব্যাটারটা একটা স্মুথ টেক্সচারে। আর এদের কনসিস্টেন্সিটা আমি দেখাবো। তো আমার আরেকটু মনে হলো জল লাগবে, যদিও এটা একটা ঘন ব্যাটার তৈরি হবে। তো আবারও একটু জল দিয়ে এই ব্যাটারটা একদম সুন্দর করে বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে এটাকে মিনিট 5 আমি রাখবো, তারপরে কিন্তু আমি সরাসরি ভাজার জন্য চলে যাব। তো এইভাবে বেশ ভালো করে বিট করছি। যত ভালো করে বিট করবেন তত বেশি খাস্তা হবে পকোড়াগুলো। তো আপনাদের এবার আমি দেখাচ্ছি এই কনসিস্টেন্সিটা এইভাবে এরকম তুলবেন, এটা সম্পূর্ণ পড়ে যাবে। আর এই বিটারটার গায়ে এটা কোট করে থাকবে, তখন বুঝবেন একদম পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এইবার আমি এটাকে 5 মিনিট রাখবো। 5 মিনিট রেস্টিং টাইমে রেখে তারপরে আমি ভাজার জন্য চলে আসি। আর দেখুন লঙ্কাটা তো পুর ভরে রেডিই ছিল, আর যে ব্যাটারটা বিট করেছিলাম সেইটাও 5 মিনিট আমার কিন্তু রেস্টে রাখা হয়ে গেল। এইবার চলুন সরাসরি একদম মচমচে গরম গরম লঙ্কার চপগুলো ভেজে ফেলি। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে কড়াইয়ের ভিতরে এবার দিয়ে দেবো বেশ পরিমাণ মতন তেল। আপনারা কিন্তু এটা অন্য কোনো ছোট পাত্রেও কিন্তু ফ্রাইটা করতে পারেন, ডিপ ফ্রাই করলে বেশি ভালো হয়। কিন্তু আমি যেহেতু বাড়িতে করছি, আমি অতিরিক্ত তেল দিলাম না, কিন্তু তাও যতটা সম্ভব অনেকটাই তেল দিলাম। তেলটা এবার ভালোভাবে গরম হতে হবে। আর একটা প্লেটের মধ্যে আমি দেখুন টিস্যু বিছিয়ে নিয়েছি, কেন ভেজে ওই টিস্যু বেছানো প্লেটটার মধ্যে তুলবো, তাতে কি এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেল, সেখান থেকে 2 চামচ তেল তুলে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটাও কিন্তু মার থেকে শেখা, এতে করে কিন্তু যে কোনো চপ পাকোড়া খুব মচমচে হয়। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, লঙ্কাগুলোকেও কাছে নিয়ে আসলাম। এরপরে একটা একটা করে লঙ্কা নিয়ে এই ব্যাটারে চুবিয়ে নেব। মোটামুটি 3-4টে লঙ্কা আমি একবারে তুলে নিলাম, ব্যাটারে ভালো করে ডিপ করে এবার গরম গরম তেলের মধ্যে ছাড়ার পালা। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে যায় যে দোকানের মতন এরকম মচমচে লঙ্কার চপ। দেখুন এইভাবে আমি সমস্ত বেসনের মধ্যে ডিপ করে করে লঙ্কাগুলোকে দিচ্ছি। তবে একটা একটা চপের থেকে একটা একটা চপ কিন্তু বেশ একটু ফাঁকা ফাঁকা রাখবেন, তাহলে ভাজাটাও যেমন ভালো হবে আর উল্টাতেও কিন্তু সুবিধা হবে। তো এইভাবে আমি প্রথম সেটে 4টে করে চপ দিচ্ছি, তারপরে একইভাবে বাকি চপগুলো ভেজে নেব। তবে আমি সব চপগুলো ভাজবো না, যেহেতু আমার বাড়িতে 2 জন মানুষ, আমি মোটামুটি 6টা মতন চপ ভেজে নিচ্ছি। তারপরে বাকি চপ আবার অন্য সময় ভাজবো যখন আমি গরম খাবো। তো একটা সাইড টু হাই হিটে হচ্ছে, আর একটা সাইড একটু মোটামুটি হালকা রং ধরলে আমি আবার চপগুলোকে তুলে দিচ্ছি। তবে এখানে যেহেতু বোটাটা এখনো পর্যন্ত তেলে ডিপ করা নেই আর গরমও হয়নি, তাই আমি বোটাটাকে ধরে লঙ্কার আমি উল্টে দিলাম। এরপরে কিন্তু আমি স্প্যাটুলা দিয়ে উল্টাবো, আর যে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর সোনালি রং ধরা পর্যন্ত কিন্তু আমি এই লঙ্কার চপের পকোড়াগুলোকে ভেজে নেব। তো দেখলেন তো বন্ধুরা, আর এই চপটা না মানে চা দিয়ে সন্ধেবেলা তো জমে যায়, চা মুড়ি এছাড়া
এছাড়া কিন্তু এটা ভাত দিয়েও খাওয়া যায়, শুধু শুধু স্টার্টার হিসেবেও খাওয়া যায়। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও চ্যানেলটা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার নানা রকমের তো ভিডিও আসেই, এছাড়া শর্টস আছে, এছাড়া ইনস্টাগ্রাম ফেসবুকেও কিন্তু আমার ভিডিও আসে। টাইম নিয়ে ভাজবেন তত মচমচে হবে। এবার একটা ঝাঁঝরির মধ্যে তুলে আমি এটাকে এই টিস্যু বেছানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা কিন্তু অ্যাবসর্ব হয়ে যাবে। তো এইভাবে বাকি চপগুলোকেও ভেজে নিচ্ছি। তবে ওই যে বললাম যে সব চপগুলো ভাজবো না, মোটামুটি 6 পিস মতন চপ ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেকেন্ড সেটেও আর 2 পিস চপ দিয়ে দিলাম। এইভাবে এই চপটা ভেজে নিয়ে এরপর আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো, আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবো। সেকেন্ড সেটে 2টো চপ ভেজে নিয়ে টোটাল 6টা চপই কিন্তু আমি টিস্যু বেছানো প্লেটে তুলে নিলাম। এরপরে কিন্তু আমি সাজিয়ে দেবো। তো একটা প্লেট দিয়ে এর মধ্যে আমি টমেটো সস নিয়ে এরপর এই প্লেটের মধ্যে এক এক করে চপগুলোকে সাজিয়ে দিয়েছি। আর টিস্যু বেছানো পেপারে তুলেছিলাম বলে এক্সট্রা তেলটাও অ্যাবজর্ব হয়ে আরও একদম মচমচে হয়ে গেছে। তো কত সহজেই তৈরি হয়ে গেল বাড়িতেই অসাধারণ লঙ্কার চপ বা শিমলা মির্চ পকোড়া। এইবার আমি এটা একটা কেটে অবশ্যই দেখাবো। আর এটা ওপর থেকে একটু টেস্ট আনার জন্য আমি এখানে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। আপনারা চাইলে এখানে কিন্তু চাট মশলাও ইউজ করতে পারেন। তো আপনারা এখানে মাস্টার্ড সস দিয়েও খেতে পারেন। আমি এখানে টমেটো সস নিয়েছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো কাছে নিয়ে দেখাচ্ছি, তৈরি হয়ে গেল গরম গরম পকোড়া। এইবার খাওয়ার পালা। আর এই শিমলা মির্চ বা বড় লঙ্কার চপে আমি যেরকম আলুর পুর ভরেছি, আপনারা কিন্তু এটা পনির দিয়েও বানাতে পারেন, এছাড়া কিন্তু সয়াবিনের কিমা দিয়ে বানাতে পারেন, তাছাড়া চিকেন কিমা দিয়েও কিন্তু বানাতে পারেন। তো যে কোনো কিছু দিয়ে বানান না কেন দুর্দান্ত লাগে। আর পেঁয়াজ রসুন ছাড়া আলুর পুর ভরেও কিন্তু বানাতে পারেন। তো এই যে দেখুন, একটা শিমলা মির্চ আমি কেটে দেখালাম, ভেতরটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আর পুরটা তো রেডিই ছিল, আর ওপরটা কিন্তু একদম মচমচে হয়েছে। তো এইবার আর দেরি করা নেই, আমি তো খেতে থাকি। আর আপনারা কিন্তু বাজারে এখন প্রচুর এই শিমলা মির্চ অ্যাভেলেবেল, তো ঝটপট কিনে বানিয়ে ফেলুন না বাড়িতেই এরকম শিমলা মির্চ বা বড় লঙ্কার চপ। তো আজকের মতন এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। তো নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।